থাকুক বা দুঃখে থাকুক, জঙ্গল জীবনের রীতি কিন্তু এই সুখ দুঃখের অনেক অংশেই ভাগিদার। মাইগ্রেটেড জীবন, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাবার জীবন, তা সে যে তাগিদেই হোক না কেন, পৃথিবীকে রেখেছে সচল, উন্নীত করেছে, ঘটিয়েছে সভ্যতার বিকাশ। আমাদের এবারের দু চাকার চক্কর ওই রকমই এক জঙ্গল জুড়ে, যে জঙ্গলের জঙ্গলিরা সদা মাইগ্রেটেড জীবন দ্বারা মানুষকে দিয়েছে ভবঘুরের বার্তা। জয়ন্তী, জলদাপাড়া, গরুমারা, রায়মাটাং, এই জঙ্গলগুলি হলো ভুটান থেকে আসাম যাবার জঙ্গলি যে যাযাবর পথ, তারই মধ্যে পড়ে। এইসবের জঙ্গলের মধ্য দিয়ে পাহাড়ি নদীগুলি পথ করে নিয়েছে সমতলের দিকে। সেই অর্থে এরা ডুয়ার্সের জঙ্গল। আমাদের ডেস্টিনেশন সেই ডুয়ার্সের মধ্য এবং পূর্ব ভাগ। আমাদের চলার পথ শুরু হয়েছিল ঘোষপাড়া দিয়ে, ঢুকেছিলাম জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে। সেখান থেকে এলাম জলপাইগুড়ি, জলপাইগুড়ির থেকে ধূপগুড়ি হয়ে চলে এলাম বীরপাড়া, বীরপাড়ার থেকে মাদারিহাট, মাদারিহাটের পর হাসিমারা, তারপরে দমনপুর হয়ে এলাম সিকিয়াঝোড়া, সিকিয়াঝোড়া থেকে আবার দমনপুর হয়ে গেলাম রাজাভাতখাও, তারপরে জয়ন্তী, জয়ন্তীর পর থেকে ফিরলাম রাজাভাতখাও হয়ে কালচিনি, সেখান থেকে গেলাম রায়মাটাং, রায়মাটাং থেকে আবার ফিরে এলাম সেই হাসিমারা হয়ে মাদারিহাট, মাদারিহাটের পর তিলিয়াপাড়া, গয়েরকাটা হয়ে চালসার মোড়ে এলাম, চালসার মোড়ের থেকে সোজা চলে এলাম এই লাটাগুড়িতে, লাটাগুড়ির থেকে পরে এলাম আমরা মূর্তিতে, মূর্তি থেকে ঝালংবিন্দু ঘুরে এসে আবার মূর্তিতেই থাকলাম। তারপরে আমাদের ফেরার পাড়া, মূর্তি থেকে এলাম চালসা, চালসার পরে মালবাজার হয়ে এলাম ডামডিং, ডামডিং থেকেই আমরা ফেরার পথ একদম পেয়ে গেলাম কলকাতামুখী আমাদের সদস্য। এইটাই ছিল এবারের লোগো আমাদের। সকালবেলার আলো তখনও ভালো করে ফোটেনি। আমরা মিলিত হলাম বাঘাযতীনের রবীন্দ্রপল্লীতে, সেখান থেকে আবার দীপকদাকে তোলার জন্য চলে এলাম আনোয়ার শাহ কানেক্টরে। বাঁধা হচ্ছে দীপকদার ফ্ল্যাগ, তারপরে শুরু। মাঝখানে অবশ্য দাঁড়িয়েছিলাম সেই রানাঘাটে লেভেল ক্রসিংয়ে, তারপরে এসে থামলাম এই কৃষ্ণনগরের। এইখানেই সারবো আমাদের ব্রেকফাস্ট, ব্রেকফাস্টের পর আবার রেডি। বহরমপুরের আগে রাস্তা সত্যি খুব খারাপ, ফলে মাঝে মধ্যেই জিরিয়ে একটু আস্তে আস্তে চলতে হচ্ছে। স্বাভাবিক কারণে পথপার্শ্বের দৃশ্যও আমাদের বেশ খানিকটা আকর্ষণ করছে। সবুজ ধান ক্ষেত, আমাদের নিশানা কিন্তু সেই জঙ্গল। আমাদের পতাকা উড়িয়ে শেষে এসে পৌঁছলাম এই ভাগীরথীর তীরে প্রাচীন শহর বহরমপুরে। এইখানে খাওয়া হবে, তাই একটু লম্বা বিরতি।
আর সত্যি কথা বলতে এই 210 কিলোমিটার ড্রাইভের পর গঙ্গার তীরটা সত্যিই মনোরম লাগছে। চা আর তারপরে কোল্ড ড্রিঙ্কস, বিরতিটা ভালোই কাটলো। কিন্তু ভাগীরথের ওপরের ব্রিজ আর তার দীর্ঘ লাইন, এই দেখে তো আমাদের শুকিয়ে গেল মন। তড়িঘড়ি করে ছুটলাম। তারপরে তো কাশিম বাজার পেরিয়ে গেল খুব সুন্দরভাবে, কিন্তু অনেক জায়গায় রাস্তা জ্যাম। তখন এইরকম ডিভাইডার দিয়ে এক রাস্তা খোলা, অন্য রাস্তা তৈরি হচ্ছে 4 লেন হাইওয়ের জন্য। যাই হোক, সব কিছু করতে করতে আমাদের বিরতি, আবার চলা, সেই চলা দিনের মতো শেষ করেছিলাম সেই মালদাতে। উঠেছিলাম আমাদের সেই পুরনো হোটেল পায়েলেতে। এটা অবশ্য তার পরের দিনের সকালের দৃশ্য। রাত্রি 7:30টায় এসে পৌঁছেছিলাম। খুব টায়ার্ড ছিলাম, স্বাভাবিক কারণে হোটেল খুঁজেই আমরা ঢুকে পড়েছিলাম হোটেলেতে। পরের দিন আবার সেই নতুন করে স্টার্ট করা চলছে, সব লাগেজ প্যাকিং এবং লাগেজ বাঁধা যার যার মোটর বাইকে। এক্ষুনি আমরা রওনা করব। সত্যি এই রাস্তা দেখলে কান্না চালাতে ইচ্ছে করে। বাস্তবিক পক্ষে এটাই হচ্ছে রাইডিং এর আদর্শ রাস্তা। এতটা যে চলে এসেছি, তার যতটা অ্যাংজাইটি ছিল, এইখানে এসে আর মনেই হচ্ছে না যে আমাদের আরো অনেক পথ চলতে হবে। মন যেন আনন্দে ভরে যাচ্ছে। দুর্বার গতিতে একের পর এক আমাদের সব যাত্রী চলেছে, কিন্তু না, এত সুন্দর চলার পর ঘুম পাড়িয়ে দিচ্ছে। দীপকদাকে দেখলেই বোঝা যাচ্ছে, চোখ মুখে জল দিয়ে সেই কাটিয়ে নিল ঘুম। তার ফাঁকে সবাই বিশ্রাম করে একটা ফটো সেশনের বিরতি নিয়ে নিল সবাই। কোমর সোজা হলো, ভাঙা হলো আর মোড়া, বাড়তি জায়গার ছবি। যে যেরম অ্যাঙ্গেলে পারে, যে যেরম খুশি ক্যামেরা ঘুরিয়ে পারে। প্রথম যখন এলো আমাদের রাস্তার দুধারে এইরকম চায়ের বাগান, দাঁড়াতে আমাদেরকে বাধ্য করলো। বিকাশ তো এই প্রথম এসছে, ন্যাচারালি ওর কাছে ভীষণ আকর্ষণ। এমিলি তো ততটা উৎফুল্ল। দাঁড়াও দাঁড়াও, চা বাগান রয়েছে, চা দেখবো, চা পাতা দেখবো, চা গাছ দেখবো, কেমন করে চা তুলছে তাই দেখবো। 2টি পাতা 1টি কুড়ি। এর পরের কাহিনী কিন্তু খুব সুখদায়ক না। খুব খারাপ রাস্তা দিয়ে আমরা শেষ পর্যন্ত এসে পৌঁছেছিলাম এই মাদারিহাটে অনেক রাতে। আমাদের পরের দিন সকালের টিকিট কাটাই ছিল, তাই ঢুকে পড়লাম জলদাপাড়া অভয়ারণ্যে। কোনো পশু পাখি মিলল না আমাদের এখানে, কিন্তু সকালবেলার এই শান্ত স্নিগ্ধ বন আমাদের মন কাড়ল। সেই সান্ত্বনা নিয়েই ফিরে এসে ব্রেকফাস্ট করলাম, তৈরি হতে থাকলাম পরবর্তী ডেস্টিনেশনের জন্য। জয়ন্তী হলো আমাদের পরবর্তী ডেস্টিনেশন, যদিও যাওয়ার পথে আমরা আরেকটু দেখে যাব আর একটা শিখিয়া ঝোড়া। বাহ, সত্যি এই নদী দেখলে কে না দাঁড়িয়ে পড়ে। জলপাইগুড়ির নদীগুলির সাথে এর জীববৈচিত্র্যে এক আত্মিক সম্পর্ক আছে। পাথর, নদী, জল, জঙ্গল ও জংলি, এদের সব মহামিলন এই জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে।
নদীগুলির নামই ধরুন না কেন, কি মোহময় নাম সব! সংকোষ, রায়ডাক, কালজিনি, তোরসা, জলঢাকা, তিস্তা, করতোয়া, মেচি, মহানন্দা, মুজনাই, গেলান্ডি, নেওড়া। দুধারের জঙ্গল করেছে এরা সমৃদ্ধ। শাল, শিমুল, শীষ, শিশু, বয়রার, টুন, চাপ, সেগুন, গামার, কি বাদ দেবেন বলুন তো এত সুন্দর জঙ্গলের? তাই এই অঞ্চলের বন্য জীবেরাও বেশ সজীব। এই যে সেই প্রাচীন কালের রাস্তা, অর্থাৎ লোহার ফলকের রাস্তা, সেই রেল ব্রিজ কত সব পুরনো স্মৃতিকে মনে করিয়ে দেয়। আমরা ক্যামেরাও ঘোরালাম এই রেল লাইনের উপর দিয়ে। এই পথ সোজা গেছে হাসিমারা পর্যন্ত। হাসিমারা থেকে আবার যাব দমনপুর। দমনপুর থেকে রাস্তা দুভাগে ভাগ হয়ে গেছে। ডান দিকে চলে গেছে আলিপুরদুয়ারের দিকে, আর সোজা গেছে সিকিয়াঝোড়ার দিকে, আর বাঁ দিকে চলে গেছে জয়ন্তীর দিকে। এই যে রাস্তাটুকু, অর্থাৎ মাদারিয়ার থেকে দমনপুর মাঝে মধ্যে একটু খারাপ হলেও বাকিটা কিন্তু সত্যই খুব সুন্দর। এই রাস্তাটুকু রাইডিং কিন্তু আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করেছি। তাই যেখানেই দাঁড়িয়েছি আমরা ছবি তোলার জন্য ব্যস্ত থেকেছি। রাস্তার দুধারে মাঝে মধ্যেই ভুটানের দিকে পাহাড়, যেন মনে হচ্ছে হিমালয়ের পাদদেশে সুন্দর গ্রাম, সবুজ গ্রাম। সেও আমাদেরকে মাঝে মধ্যেই দাঁড় করিয়ে দিয়েছে, বাধ্য করেছে ছবি তোলার জন্য। কখনো সবুজ বনানীর মধ্য দিয়ে কালো পিচের রাস্তা উপভোগ্য বেশ। আমরা কিন্তু সত্যিই খুব আনন্দ পেয়েছি। কালকের রাস্তার যে গ্লানি, অর্থাৎ সেই ঘোষপুকুরের পর থেকে মাদারিয়ার পর্যন্ত আসার যে ভাঙাচোরা রাস্তার গ্লানি, তা আমরা একদম ভুলে গেলাম। ডুয়ার্সের এই রাস্তাটুকু সত্যি আমরা খুব তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছি। সত্যি কথা বলতে কি, আমাদের দু একজন সহযাত্রী হয়তো মনে মনে ওই গানটা গুনগুন করে উঠেছিল, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো এই ডুয়ার্স স্ট্রিট বলতো। কিন্তু এইখানে দেখলে বোঝা যাচ্ছে যে এই তিনটি বাইক যেন একটা হিমালয়ান র্যালির জন্য ছুটে চলেছে, নতুন কোনো গন্তব্যের জন্য। যেন কালো পিচের রাস্তা আর কালো টায়ারের দুঃসাহসিক চুম্বন ঘাম ঝরাচ্ছে কোনো অচেনা আনন্দের জন্য। কিন্তু এটা আমাদের চেনা আনন্দের দৃশ্য, উত্তরবঙ্গীয় দৃশ্য। হাওয়ার নেশায় উঠল মেতে দিগ বধুরা ধানের খেতে, রোদের সোনা ছড়িয়ে পড়ে পাকা ফসলে। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজ কে রবে গো খোলো, দুয়ার খোলো। আলোর হাসি উঠল যেতে ধানের শীষে শিশির লেগে, ধরার খুশি ধরে না গো ওই যে উথলে। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে।
শেষ পর্যন্ত আমরা এসে পৌঁছেছি আমাদের সেই কাঙ্ক্ষিত সিকিয়াঝোড়ায়। না, এই যে দৈন্যদশা দেখা যাচ্ছে ঝোড়ার, এটার অবশ্য অন্য একটা কারণ আছে। যেইটুকুই জল আছে স্থানীয় গ্রামবাসীরা এতেই এসে এখন চান করছে, কিন্তু বর্ষাকালে এ জলে টইটম্বুর হয়ে যায়। ওই যে দূরে দেখা যাচ্ছে লক গেটটা, ওইটা ভাঙা, ওই লক গেট আটকে দিলেই জল ভর্তি হয়ে যায় এই ঝোড়া। আমরা সেই ঝোড়ার পাশ ধরে জঙ্গলের মধ্যে অনেকটা হেঁটে চললাম। কথা ছিল এই ঝোড়ায় যে বোটিং এর ব্যবস্থা আছে, সেই বোটিং করেই আমরা ঢুকে যাব খাড়ি ধরে ধরে একদম ওই জঙ্গলের মধ্যে, কিন্তু তা সম্ভব হলো না। তাই আমরা যতটা পেরেছি জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরে ঘুরে আবার ফিরে চলেছি আমাদের সেই গন্তব্যের দিকে, যেখান থেকে আমরা শুরু করেছিলাম জঙ্গলের মধ্যে ঢুকতে। অতি সন্তর্পণে পার হতে হচ্ছে সেই ভেঙে যাওয়া সাঁকো, কোন রকমে মেরামতি করে এইটা দিয়েই পায়ে হেঁটে পার হওয়া। যে ঘাটে ভরিব আরো জল, সখী সেই ঘাটে কানায়া সই না যায় যমুনার জলে। ও সখী সেই ঘাটে কানায়া সই না যায় যমুনার জলে। তোমরা না যায় না যায় না যায় সইরে। সিকিয়াঝোড়ায় থাকার যে জায়গাটা রয়েছে বিকেলবেলা দেখেই বোঝা যাচ্ছে অতি মনোরম হবে। এই যে লক গেটটা, আর ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়। ভুটানের দিক থেকে ওই পাহাড়ের উপর থেকে জল নেমে আসে আর ভর্তি করে দেয় এই ঝর্ণা বা এই ক্যানেলটা। সত্যি বিটিআর অর্থাৎ বক্সা টাইগার রিজার্ভের এই ঘন জঙ্গল দেখলে মনে পড়ে যায় বিভূতিভূষণের আক্ষেপ, লব তুলিয়া গিয়াছে, নাড়া ও ফুলকিয়া বৈহারও গিয়াছে, কিন্তু মহালিকা পাহাড় রূপের এই রূপ রহিল, ভানুমতীদের ধানজুরি পাহাড়ের বনভূমি রহিল। এমন সময় আসিবে হয়তো দেশে যখন মানুষ অরণ্য দেখিতে পাইবে না, শুধুই চাষের ক্ষেত আর পাটের কলের চিমনি চোখে পড়িবে। তখন তাহারা আসিবে এই নিভৃতে অরণ্য দেশে, যেমন লোকে তীর্থ করতে আসে। সেই সব অনাগত দিনের মানুষের জন্য অক্ষুণ্ণ থাক এই অরণ্য। বিভূতিভূষণের সেই আক্ষেপের কথা আমরা স্মরণ করতে করতে শেষে এসে পৌঁছলাম বক্সা টাইগার রিজার্ভের ইন্টারপ্রিটেশন সেন্টারেতে। সুন্দর একটা ঐতিহাসিক কাহিনী জড়িয়ে আছে এই বক্সা টাইগার ফরেস্টের সঙ্গে। কোচবিহারের রাজাদের আন্ডারে ছিল এই জঙ্গল। ভুটানের রাজারা যখন কোচবিহারের রাজকে বন্দি করে রেখেছিল, তখন কোচবিহারের রাজা পণ করেছিল যতক্ষণে সে মুক্তি পাচ্ছে ততক্ষণে সে ভাত বা অন্ন স্পর্শ করবেন না। শেষে মুক্তি পেয়ে যেখানে এসে ভাত খেলো সেই জায়গার নামই হলো রাজা ভাত খাওয়া। আমরা এসে পৌঁছেছি সেই রাজা ভাত খাওয়া। এইটাই হলো জয়ন্তীর গেটওয়ে। এইখান দিয়ে এই পারমিশন নিয়ে আমাদের ঢুকতে হবে জয়ন্তী ফরেস্টের মধ্যে। অবশেষে আমরা এই জয়ন্তীর গ্রিন ইকো ট্যুরিস্ট লজে এসে উঠলাম। আসলে এটা হচ্ছে একটা হোমস্টে ট্যুরিস্ট লজ। শ্রী অজয় কুমার ব্যানার্জি হচ্ছে কি এর মালিক। উনি এইখানে থাকেন। ওনার বাড়িরই কিছুটা অংশ
এই গ্রিন ইকো ট্যুরিজমের প্রোগ্রামের আন্ডারেতে দিয়ে আমরা তার দুটো ঘরেতেই আছি। তাই ওনার কাছ থেকেই একটু একটু করে জেনে নিলাম কীরকমভাবে আমরা ঘুরবো, কোথা দিয়ে শুরু করলে সুবিধা হবে। সেই অনুসারে প্রদীপ দাস নামে এক গাইডকে আমাদের সঙ্গে দিলেন, যে আজকের বিকেলের চায়ের পর্বর পর আমরা চললাম সেই জয়ন্তীর রিভার বেড দেখতে। বিস্তীর্ণ এই রিভার বেড বর্ষাকালে যা মূর্তি হয় ক্রমশই ভাঙতে ভাঙতে রিভার বেড প্রায় উঠে এসেছে 50 ফুটের মতন। সবই টেনে আনা বালি অথবা পাথর, এই ভুটানের দিকের পাহাড় সব টেনে এনেছে। সবই আমাদের বুঝিয়ে বলছেন এই প্রদীপ দাস মহাশয়, যে ইকো ট্যুরিস্ট গাইড। জয়ন্তীর ওপারেই ছিল বেঙ্গল লাইম ফ্যাক্টরির মাইন্স। এই ব্রিজের ওপর দিয়েই তাদের মাল আদান প্রদান হতো। আজ সবই ইতিহাস, সবই জয়ন্তীর বেডের নিচে চলে গেছে। এইরকমই কিছু পায়ের ছাপ দেখে দেখে আমরা দূরে দেখতে পেলাম এক গুচ্ছ ময়ূর হেঁটে চলেছে রিভার বেড ধরে। আমরা ঠিক করলাম ওই যে ক্ষীণ স্রোতা জয়ন্তী, তাকেই পার করে ওপারে চলে যাব সেই ভুটান বস্তিতে। অর্থাৎ ওই বেঙ্গল লাইম ফ্যাক্টরির যে বস্তি ছিল, লেবার বস্তি ছিল, সেই বস্তি এখনও কিছু অবশিষ্ট অংশ আছে। আমরা সেই বস্তি দর্শন করতেই যাচ্ছি। এখন সেই শীর্ণকায়া জয়ন্তীকে পার হচ্ছি। শীর্ণকায়া বললাম বটে, স্রোত কিন্তু যথেষ্টই আছে। ফলে আমাদের অবস্থা থেকে গাইড আমাদের হাত ধরতে বাধ্য হল। ওপারে পৌঁছতে পৌঁছতেই নেমে এলো গোধূলি, আর গোধূলির রেখা টেনে রাত। এখন এই একলা বিকেলের গায়ে যে আলতা তরলতা আমাদের চোখের দুয়ারে ধাবমান, তাকে কি করে শান্ত করা যায়? আর ওই যে ভয়, যা সব দৃশ্য আর শব্দকে গিলে নিয়ে নিপাট ভদ্রতায় বুনে চলেছে অব্যক্ত অজুহাত, তাকেই বা কি বলা যায়? সকাল থেকে সারাদিন ছায়ার তালে তাল মিলিয়ে নাচতে নাচতে এখানে এসেও দেখি ভাঙনের গায়ে নাচের মুদ্রা। এরপরে এলো রাত। প্রাগ ঐতিহাসিক কাল, মহেঞ্জোদারোর সূতিকাগার থেকে উঠে আসা জ্যোৎস্নার রাত। পরনে সবুজ পাড়ের ঢাকাই শাড়ি, মুক্ত ধবল উপলখণ্ড, জয়ন্তীর জলকলতান, আকাশের নিশীত নীরবতা। ঠিক এই রকম এই বেশে কয়েকবার ভালোবাসার দুঃসাহস ও বিপন্নতাকে হাঁটতে দেখেছি জ্যোৎস্নার রাতে বনানীর এই রকম দৃশ্যের দাওয়ায় দাওয়ায়। পরের দিন সকালে আমরা চলেছি একটা ওয়াচ টাওয়ার হয়ে পোকরি পাহাড়ের দিকে। বাকি বিবরণী আমাদের গাইডের মুখেই আমরা শুনি। কালকে এরকম গিয়েছিলাম নর্থ জয়ন্তী বিচ আর হচ্ছে ভুটাগস্তি বিচ। আজকে যাচ্ছি ফার্স্ট কপি আন্ডারে। যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে পোকরি পাহাড়। মানে পাহাড়ের উপর একটা ন্যাচারাল পুকুর আছে, সেখানে সেই জায়গাটার নাম হচ্ছে পোকরি পাহাড়। সেখানে আমরা যাচ্ছি পোকরি পাহাড়। এই রাস্তাটা বক্সাপুর হয়ে ভুটানের সঙ্গে যোগাযোগ হওয়ার জন্য তৈরি হচ্ছিল। ভারত সরকার 10-12 কিলোমিটার কাজ করছিল, ওদিকে ভুটান সরকার করে আসছে। মানে বক্সাটা যখন টাইগার রিজার্ভ হয়, জয়ন্তীটা ন্যাশনাল পার্ক হয়, তখন ভারত সরকার রাস্তার কাজটা বন্ধ করে দিয়েছে। একটা ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে যদি বিদেশের সঙ্গে যোগাযোগ হয়, সবসময় গাড়ি ঘোড়া চলাচল করে ওয়াইল্ড লাইফ করার সুবিধা হবে, সেটা ভারত সরকার রাস্তার কাজটা বন্ধ করে দিয়েছে। দুপাশটাই হচ্ছে ন্যাচারাল ফরেস্ট।
এক সময় এই জয়ন্তী এবং আলিপুরদুয়ারের কিছু অংশ ভুটানের মধ্যে ছিল। কুচবিহার রাজা এই জায়গাগুলোকে দখল করে নিয়েছে। দখল করে নেওয়ার পর কুচবিহার রাজা এখানে শিকার করতে আসতেন। কুচবিহার তখন তো কোনো কিলোমিটার হিসাব ছিল না, মোটামুটি 1.5 কিলোমিটার 2 কিলোমিটার একটা মাইল হিসাবে ভাগ করে দিয়েছে। সেই অনুপাতে কুচবিহার রাজবাড়িটা হচ্ছে কেন্দ্রবিন্দু। ওখান থেকে এই জায়গাটা দূরত্ব হচ্ছে 29 মাইল। বক্সা মোড় থেকে জয়ন্তী যে রাস্তাটা আসলে সেটা হচ্ছে 28 মাইল, তারপরে 27 মাইল 26 মাইল এভাবে যেতে যেতে কুচবিহার রাজবাড়িটা ছিল। ওখান থেকে ডিস্টেন্সগুলো মাপা হয়। তাহলে সামনে যে রাস্তা আছে রাস্তাটার নাম হচ্ছে 29 মাইল। হ্যাঁ হ্যাঁ, এই যেটা হচ্ছে 29 মাইল, এটা এই রাস্তাটার নাম। আর এখান থেকে হচ্ছে প্লান্টেশন, শাল আর সেগুনের প্লান্টেশন। এই দামটা এটা প্লান্টেশন করা শাল আর সেগুন। এই বড় পাতাগুলো সেগুন, এই কালো সোজা গাছগুলো শাল গাছ। শাল শাল বড় পাতাগুলো। জঙ্গলে দেখেন অনেক শুকনো পাতা বা কাঠ পড়ে আছে, এর সাথেও কিন্তু ওয়াইল্ড লাইফের সম্পর্ক আছে। এই পাতাগুলো পচে গিয়ে মাটির উপরে একটা লেয়ার হয়, যখন বর্ষাকালে বৃষ্টি হয় উপরে লেয়ারটা ধুয়ে যায়, ভূমিক্ষয় থেকে বাঁচায়। আবার পাতাগুলো পচে গিয়ে একটা জৈব সার হয়, তাতে চারা গাছ বাঁচতে সুবিধা হয়। চারা গাছ বাঁচা মানে তৃণভোজী প্রাণী বাঁচা, আর তৃণভোজী প্রাণী বাঁচা মানে মাংসাশী প্রাণী বাঁচা বা বাঘ বাঁচা। দেখবেন অনেক কাঠ পড়ে আছে, এর সাথে ওয়াইল্ড লাইফের সম্পর্ক আছে। এই কাঠগুলো যখন পচে যায় এর মধ্যে ছোটো ছোটো কীটপতঙ্গ জন্মায়, একে ছোটো ছোটো মাংসাশী প্রাণী বা ছোটো ছোটো পাখিরা খেয়ে বেঁচে আছে, ওদেরকে আবার বড় মাংসাশী প্রাণী বা বড় পাখি খেয়ে বেঁচে আছে। এইভাবেই খেতে খেতে বাঘ বেঁচে আছে। এটা ফুড চেন, খাদ্য শৃঙ্খল বলে। এই জন্য ন্যাশনাল পার্কে থেকে এরা শুকনো পাতা শুকনো কাঠ তোলা নিষেধ। আস্তে 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 রতন দেখতে আস্তে না না হরিণ সাধারণত কি ধরনের ফল খায়? এই আমলকি টামলকি? হ্যাঁ আমলকি গাছ তো বিরাট। আমলকি পড়ে যাবে না, পড়বে যেগুলো সেগুলো খাবে। হরতকি খায়, হরতকি। জঙ্গলে কি আমলকি পড়ে থাকলো, বাপরে বাপ। পাখি এই যে আমাদের জঙ্গলটা যে ঘুরলেন না, এটা জীবজন্তু দেখলেন, এই জীবজন্তু হরিণটার চেহারাটা দেখলেন তো, এটাই আপনি জলদাপাড়া গরুমারাতে গিয়ে দেখেন এরকম রোগা পেটকা দেখেন। ওটা কি হয়, ওরা 3 দিকটা ব্যারিকেড করা। ওইখানকার জীবজন্তু দেখা আর চিড়িয়াখানার জীবজন্তু দেখা সমান। ওখানকার জীবজন্তুগুলো বাইরে কোথাও যেতে, এরা বাইরে কোথায় যায়? এরা টোটাল জঙ্গলটা ঘুরতে থাকে। জঙ্গলটা মানে এর বিস্তৃতি অনেক বেশি, অনেক বড়। এরা আমলকিটা বেশি বলে যা হয় স্বাধীনতা বেশি। শরীরের চেহারা। আপনি যখন জলদাপাড়া এলিফ্যান্ট রাইডিং করবেন, আজকে এলিফ্যান্ট রাইডিং করে এনেছেন, গন্ডার পাবেন, কালকে যেন ওই গন্ডারই পাবেন। ওরা এই জীবজন্তুগুলো বাইরে কোথাও যেতে পারে না, ওই এক জায়গায় ঘোরাঘুরি করে। এই তুলনায় আমাদের গরুমারার জঙ্গল হচ্ছে মাত্র 79 স্কোয়ার কিলোমিটার, যেটা আমাদের জয়ন্তী রেঞ্জের এরিয়া। আর জলদাপাড়া জঙ্গল হচ্ছে 216 স্কোয়ার কিলোমিটার, যেটা জলদাপাড়ার থেকে 3.5 গুণ বড় হচ্ছে বিটিআর, মানে বক্সরাই গাড়ি যাও, এত বড় জঙ্গল। এটা ডুয়ার্সের রানী বলা হয় জয়ন্তীর জঙ্গল। যাবো। এটা কত এরিয়া বললেন জয়ন্তী জঙ্গলটা? জয়ন্তীর জঙ্গলটা হচ্ছে 79 স্কোয়ার কিলোমিটার। রতনদা টাওয়ারটা দিকে আছে, টোটাল বিটিআর হচ্ছে 761, আর গরুমারাটা হচ্ছে মাত্র 79। এই চুপ চুপ, যে কোনো মুহূর্তে জন্তু বেরোতে পারে, সতর্ক থাকুন, সজাগ দৃষ্টি রাখুন চারিদিকে। হ্যাঁ, তাই তো বলছিলাম, একটু চুপ করে থাকুন। এই জলাশয়ে সকালবেলা অথবা বিকেলবেলা জল খেতে আসে ওই জঙ্গল থেকে সব জন্তুরা।
তাই সতর্ক দৃষ্টিতে আপনারা যারা দেখছেন সবাই তাকিয়ে থাকুন। ভাগ্য থাকলে আপনিও দেখতে পাবেন ওই এক একটা লেন তৈরি করা আছে, ওখান থেকে খুব সতর্কভাবে জন্তুরা চলে আসে এই জলাশয়ে মিষ্টি জল খেতে। নিঃশব্দ নীরবতার জাল বুনে চলেছে। না না, চিন্তার কোনো কারণ নেই। আমরা কিন্তু ওই পকরি পাহাড়ে কোনো দুঃসাহসিক অভিযানের জন্য যাচ্ছি না। আসলে ওই পাহাড়ের মাথায় একটা পুকুর আছে, সেইটাই দেখতে যাচ্ছি। ছবি তুলবে? হ্যাঁ রাতুল, তুমি কিন্তু পেছনে, তাড়াতাড়ি করো, তার কারণ জন্তুরা ওত পেতে থাকে পেছনের লোকটাকেই ধরার জন্য। আসলে আপনাদের চুপি চুপি বলি, রাতুলের পেছনেও তো আমি ছিলাম। এটা রাতুলকে এমনি ভয় দেখালাম। কতটা আর উঁচু হবে? বড় জোর 1000 ফুট, অর্থাৎ ওই জয়ন্তীর বেড থেকে খুব বেশি হলে 1000 থেকে 1500 ফুটের মতন উঁচু হবে। কিন্তু জঙ্গলাকীর্ণ যা পথ, সত্যি কথা বলতে একজন গাইড না হলে কিন্তু আমরা খুবই অসুবিধায় পড়তাম। তাই যেরকমই অসুবিধা হোক, ইনক্লিনেশন বা জংলা পথ, গাইডকেই অনুসরণ করে চললাম আমরা। এটাই ছিল লাস্ট চড়াই, অর্থাৎ এই চড়াইটা ভাঙার পরই আমরা একটা নিচু জায়গা পাবো, যেখানে নাকি সেই পুকুরটা রয়েছে। সুন্দর। এক পবিত্র জলাশয়। ভাবতে একটু অবাকই লাগে, তার কারণ এখান থেকে জয়ন্তীর রিভার বেডের এরিয়াল ডিস্টেন্স বড় জোর 0.5 কিলোমিটার হবে। সেই রিভার বেড থেকে প্রায় 1500 ফুট উঁচুতে এত বড় একটা জলাশয়, সত্যি এটা একটা মিরাকেলই বটে।
মিরাকেলের কারণ যাই হোক না কেন, এই স্থানটি কিন্তু বুদ্ধ, হিন্দু এবং তিব্বতীদের কাছে খুবই ধর্মীয় স্থান হিসাবে পরিগণিত হয়। বছরের একটা সময় আছে এইখানে কিন্তু একটা মেলাও বসে সেই ধর্মীয় আচার অনুষ্ঠানকে কেন্দ্র করে। জন্মের আগের মাছ এগুলো মাগুর স্কুলের মুভি করে পাবেন না। এই মুড়ি কিন্তু আমাদের গাইড সেই জয়ন্তীর গ্রামের থেকে আগেই নিয়ে চলে এসেছিল। সত্যি কিন্তু বেশ অবাক লাগছে, কি বিরাট কায় সব মাগুর মাছগুলো এই এত উঁচুতে এই পুকুরেতে রয়েছে। কচ্ছপ আছে ওই এখন কচ্ছপ আসতেছে মাথা বার করে ওই ডুবে গেল। কচ্ছপ দেখিনি একটা, ওই যে মাথা বার করে আসছে ওই ওই দেখুন, খাবার দেখে দূর থেকে ছুটে আসছে একটা কচ্ছপও। কচ্ছপও আছে কয়েকটা এই পুকুরে। এই সব মিলিয়েই তাই সকল ধর্মের লোকেদের কাছেই একটা হোলি পুকুর এইটা। তাই পাহাড়টার নাম হয়েছে পকরি পাহাড়। শুধু কচ্ছপের মুখের মধ্যে তুললে বোঝা যাবে নাকি? সামনে আসছে তো, বরঞ্চ ধরে রাখা আছে কচ্ছপের পিঠের উপরে। মাছগুলোকে ভয় পাচ্ছে, তাই আর আমাদের যে মুড়ি যত দূর ছিটিয়ে দিয়েছি তত কাছে আর আসছে না। মেলার সময় কি হয় জানি না, এখন কিন্তু আমরা কজন প্রাণী এখানে একমাত্র, তাই চারিদিকে তাকালে কিন্তু বেশ গা ছমছম করে। ও দীপকদা, উল্টো দিকে ফিরে আসছেন কেন? ওই শব্দটা ও তো বনলক্ষ্মীর গান। তুমি শুনিতে চেও না আমার মনের কথা, দক্ষিণা বাতাস ইঙ্গিতে বহে কহে যাহা বনলতা। আসলে ওটা ছিল বন ঝিঝি। আমরা ফিরে চলে এসেছি। ব্রেকফাস্ট রেডি। ব্রেকফাস্টের পরই আমরা রওনা দেব। জয়ন্তীকে পিছনে ফেলে ফিরে চলেছি। এই যে পিলারটা দেখলে অনেক পুরনো স্মৃতি মনে এসে যায়। এর উপর দিয়েই একদা চলতো রেল লাইন। আজ সে বন্যায় চলে গেছে কোথায়। এখন শুধু সাদা বালুকা রাশির আর এই জলপথ। বর্ষাকালে যখন এই পথ দিয়ে জল বয়ে যায়, অর্থাৎ ভুটান থেকে যে জল বয়ে নিয়ে আসে এই নদীগর্ভ দিয়ে, তখন বিচ্ছিন্ন হয়ে যায় ওই জল। আবার কখনো কখনো এমনও হয় জলধারা চলে যাবার পর আবার স্বাভাবিক হয়
রাস্তা, স্বাভাবিক হয় জনজীবন ওই জয়ন্তী। আমরা বিদায় জানিয়ে চললাম রায়মাটিংয়ের দিকে। এই হচ্ছে সেই কিংবদন্তির রাজা ভাত খাওয়ার রেল লাইন। বেশ আনন্দ লাগলো। রাজা ভাত খাওয়া থেকে রায়মাটাং যাওয়ার জন্য কালচিনি হয়ে যেতে হয়, আর সেই পথের জন্যই শর্টকাট মারতে গিয়ে এই দুর্গতি। সবাই পেরিয়ে গেল যথারীতি, জলেতে আটকে গেল আমার চাকা। কালচিনি যাবার এটাই হলো সহজ পথ। এসে পৌঁছলাম অবশ্য কালচিনি। এখান থেকেই যাব রায়মাটাং। রায়মাটাংয়ের পথ খানিকটা ভুল হলেও শেষকালে এই ধরনের ভাঙাচোরা রাস্তা দিয়ে যখন এসে পৌঁছলাম নদীর পাড়ে, ঠিকই যাচ্ছিলাম, শেষে পথমধ্যে একজন আমাদের মুখ ঘুরিয়ে দিল রাস্তা। তাই হলো বিপত্তি। ফলে সেখান থেকে ফিরে চলে এলাম আমরা সেই এই গরুমারাতে। আমরা ইন্টারপ্রিটেশন সেন্টারের কাছে ওই জঙ্গল সাফারির টিকিট কাটার জন্য অপেক্ষা করছি। এইখান থেকেই আমাদের গাড়ি, ইকো ট্যুরিস্ট গাইড সঙ্গে নিয়েই যেতে হবে গরুমারা, চাপড়ামারি ইত্যাদি সব জঙ্গলের সাফারি করার জন্য। ছবিগুলো দেখতে দেখতে জিম করবেটের একটা উক্তি বেশ মনে আসছিল, জঙ্গল ও জঙ্গলিরা যেমন আছে তেমনি থাকতে দাও, জঙ্গল থেকে ফিরে যাবার সময় যদি পারো তোমার শেষ পদচিহ্নটুকু মুছে দিয়ে যাও। কবির ভাষায় ঠিক সেইটা বলতে গেলে, দাও ফিরে সে অরণ্য, লও এ নগর, হে নবসভ্যতা। দেখুন আমরাও কি জঙ্গলিদের দর্শন পেলাম। কথা ছিল বাংলাদেশ বর্ডারের ছিটমহল দেখতে যাওয়া, কিন্তু অর্ধেক পথ যাওয়ার সময় হিসাবে আর কুলোলো না। অগত্যা ফিরে চলে এলাম এই নেওড়া নদীর পাড়ে। নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের যে সেই নেওড়া নদী, সেখানে খুব শীর্ণকায়া, খরস্রোতা পাহাড়ি নদী, কিন্তু এইখানে বোঝাই যায় না নেওড়া এত প্রশস্ত। পরিবেশটা আমাদের খুব সুন্দর লাগলো। কিছুটা সময় এখানে আমরা কাটিয়ে দিলাম। আমাদের বাসস্থান স্থানান্তরিত হয়ে লাটাগুড়িতে থেকে এসছে এই মূর্তি রিভার ক্যাম্পে। মালপত্র সব রেখে আমরা চললাম ঝালং এবং বিন্দু দর্শনে।
এবছরেরই আমাদের ট্রায়াল মাউন্টেন রাইডের প্রান্তিক পথ ছিল এই ঝালং বিন্দু। সেই পুরনো রাস্তা দিলে ধরে আবার চললাম, সেই পুরনো জঙ্গলি গন্ধ, সেই পুরনো ঝিঝি পোকার আওয়াজ, সেই জঙ্গলের মধ্য দিয়ে নীরব একাকী শুধু টু হুইলারের ইঞ্জিনের শব্দ করে বেরিয়ে যাওয়া। স্মৃতি রোমন্থন করে দেখলাম এখানেই করে গেছিলাম ন্যাফের ডিসেবল ক্যাম্প। তারপরে সময় উত্তীর্ণ হয়েছে অনেক, আর সেই গ্রাউন্ডেই বসেছে আজ সশস্ত্র সীমাবল, তাদেরই অফিস এবং তাদের ক্যাম্প। অতি মনোরম পরিবেশে উপভোগ করার জন্য দাঁড়িয়ে পড়লাম। कपल गड़ी फिल्म सॉन्ग और फिल्म सॉन्ग कपल गड़ी ओ, और सिंगर का नाम जो गाया है आपने ठोला छालेरा मैलो ओ आपने ठोला छालेरा मैलो माया बेवा ताले माँ गाँव घर की कंची ले पारो चाले माँ माया बेवा ताले माँ गाँव घर की कंची ले पारो चाले টাকাটা একটু দিকে সরান তো রোদে রোদে ভুটানি টাকা না? আমরা ভাগ্যবান, বিন্দুতে আজ হাট লেগেছে। আগে এই পাহাড়ি অঞ্চলের হাট মানেই ছিল আমতলে কথামালা, তেঁতুর তলে ঝুমুর। কিন্তু এখানকার হাটেও লেগেছে সভ্যতার আলো। সাধারণত ভুটানের গ্রাম থেকে প্রচুর লোক আসে কেনাকাটা করতে এই হাটে। আমরা এই হাটের চারিদিকে ঘুরে বেড়ালাম, ওই হাটুরেদের মতন একই রকমভাবে আনন্দ উপভোগ করলাম। और सिंगर का नाम जो गाया है आपने ठोला छालेरा मैलो ओ आपने ठोला छालेरा मैलो माया बेवा ताले माँ गाँव घर की कंची ले पारो चाले माँ টাকাটা একটু দিকে সরান তো রোদে রোদে ভুটানি টাকা না? হ্যাঁ ঠিক আছে। কলকাতা। कता गयो कहाँ गयो यो मानमा छैन थिए आज भोलि भेटै हुन बढ्दैका छ झन्झन ओ आज भोलि भेटै हुन बढ्दै
निगाचा थंडी चिंचोलीमा घामलाग्यो घमाइयो आफ्नै गाउँ आफ्नै ठाउँ लाग्ने रमाइलो ओ आफ्नै गाउँ आफ्नै ठाउँ लाग्ने रमाइलो माया बेवा कालैमा गाउँघरकी कान्छीले पारो जालैमा माया बेवा कालैमा 50 गाउँघरकी कान्छीले पारो जालैमा मनको ताला यही बेलामा आँटा कान्छी जोडकी ताला मेरो मनैमा थाहै नपाइमा ल्याउने मेरो मनैमा হ্যাঁ হ্যাঁ सारङ्गीको सुरै मिठो मादलको ताला হ্যাঁ হ্যাঁ सारङ्गीको सुरै বিন্দুর বাঁধ, জলঢাকার কাকলি, হাটের কলতান, হাঁটুরেদের কালারফুল ড্রেস, সর্বোপরি ওই নেপালি গানটির রেশ। কিন্তু এই কি হলো, সবাই যে দাঁড়িয়ে গেল ওই লেভেল ক্রসিং এর ওখানে। বিকাশ তো ক্যামেরা নিয়ে একদম তড়িঘড়ি হয়ে রেডি। গেটম্যান বলল এখনই প্রায় 20-25টার একটা হাতির দল লেভেল লাইন ক্রস করে ওই চাপড়ামারির দিকে গেছে। আমরা তো ওয়াইল্ড লাইফ, এত বড় একটা ওয়াইল্ড লাইফ মানে উইটনেস করব বলে বেশ কোমর বেঁধে দাঁড়িয়ে রইলাম অনেকক্ষণ ধরে, কিন্তু শেষমেশ হতাশ হলাম। আমাদের ডুয়ার্স রাইডিং এইখানেই শেষ হলো। প্রস্তুত হচ্ছি, এখনই আমরা রওনা দেব কলকাতা অভিমুখে। ডুয়ার্সের নদীগুলির চিরপরিচিত দৃশ্য। আমরা সমতলের লোক, আমরা অভ্যস্ত নই, তাই দাঁড়িয়ে দাঁড়িয়েই আমাদের এটা দেখতে হলো। তিস্তার খুব কাছে চলে এসছে, আর একটু পরেই পড়বে সেই ঐতিহাসিক ব্রিজ। তাই এইখান থেকে যে ভিউ পয়েন্টটা আছে, সেই ভিউ পয়েন্ট থেকে তিস্তাকে সুন্দরভাবে উপভোগ করলাম। ওই তো সেই ঐতিহাসিক ব্রিজ, করোনেশন ব্রিজ। আমরা দূর থেকে দেখেই আর ছবি না নিয়ে থাকতে পারলাম। আমাদের লাস্ট ব্যাচ
ওই করোনেশন ব্রিজের উপর দিয়ে তিস্তা ক্রস করে চলে আসছে এপারে। বিদায় পাহাড়, বিদায় ডুয়ার্স। আজই আমাদের পৌঁছানোর কথা মালদা, তাই আমরা তাড়াহুড়ো করে চললাম মালদার দিকে। মালদা থেকে পরের দিন রওনা করছি সকালবেলা। এই মেঘদূত লজেতেই গতকাল ছিলাম। আজকে আমাদের নিশানা একদম কলকাতা। মৌরগ্রামে এসে আমাদের মধ্যে একটা কনফিউশন হলো। বহরমপুরের খারাপ রাস্তা অ্যাভয়েড করতে গেলে দার্জিলিং মোড় বা NH2 ধরে যাওয়াটাই সমীচীন হবে। একটু বেশি হলেও আমরা কিন্তু তাড়াতাড়ি পৌঁছতে পারবো। তাই হলো আমরা সেইভাবেই রওনা দিলাম মৌরগ্রাম হয়ে, বর্ধমানের মধ্য দিয়ে এসে পৌঁছলাম কলকাতায়। এই যে আমাদের দ্বিচক্র যানের ডুয়ার্স অভিযান, এর যাত্রা শুরুর সুন্দর ছন্দে ছন্দের রেশ কেটে গেল অনেকটা পথ। এরপরে হঠাৎ কোথা থেকে এলো মতনৈক্য, গজিয়ে উঠল নিরানন্দ, এলো পছন্দ অপছন্দ। তারপরে সে কি দ্বন্দ্ব, অসহায় পথ চেয়ে থাকে পথিকদের পানে। কি জানি কি সে ভাবে মনে, তবুও সুদাই। ও সরু পথ, কোথায় যাচ্ছ তুমি? একদিকে যে সাগর, অন্যদিকে বেলাভূমি, কিংবা কোনটা যে কোন দিকে গেছে ঠিক না জানি। উপরে কিন্তু আকাশ হঠাৎ বসনহীনা। ও সরু পথ, আকন্দ আর ফণি মনসার বাঁকে খুঁজতে যাচ্ছ কাকে? আমাকেও সঙ্গী করে নিতে পারো, বেশি নয়, শুধু একটা বেলা। শহুরে মানুষ, তবু মনে পড়ে গেল বাকি আছে অনেক কিছু খেলা।